স্টার্ট। হ্যালো ক্লাস 9 স্টুডেন্টস, তোমাদের আজকে আমি যারা বাংলা মিডিয়াম ক্লাস 9 তাদের জন্য এই ভিডিও। আজকে উপপাদ্য 26 এবং তার সঙ্গে কয়েকটি প্রয়োগ আছে, যতটা পারা যায় এখানে হবে। পেজ নাম্বার 190 191 আমার বই হিসাবে তোমরা দেখে নিও। এখানে ছবিতে দেখতে পাচ্ছ চিত্রগুলো। এটা হলো 26 নম্বর উপপাদ্য। এখানে একটা প্রয়োগ আছে, এখানে একটা প্রয়োগ আছে, এখানে একটা প্রয়োগ আছে। তো সেগুলো নিয়ে আলোচনা করি। 26 নম্বর উপপাদ্যের এখানে যে হেডলাইনটা আছে দেখো তোমরা, উপপাদ্য মানে থিওরেম 26। তো প্রশ্ন এরকম বলা আছে, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই দিকে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। যদি দুই বা ততোধিক ছেড়ে দাও, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় এবং ওরা একই ভূমির উপর এবং ভূমির একই দিকে অবস্থিত, তাহলে ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। অর্থাৎ 25 নম্বর উপপাদ্যের জাস্ট উল্টো এখানে। তা তোমরা এবার লক্ষ্য করো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা চিত্রটা এভাবে করব। এই ধরো একটা ভূমি ধরলাম আমি। এই ভূমির উপর, ভূমিটা আর একটু বাড়াতে হবে। ধরো প্রথম ত্রিভুজটি এরকম আছে, আর দ্বিতীয় ত্রিভুজটি ধরো এরকম আছে, এবং বললাম আমি ত্রিভুজগুলোর নাম বললাম এ বি সি। এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ বি ডি আরেকটি ত্রিভুজ। এই দুটোরই ক্ষেত্রফল সমান। লিখে রাখছি ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ বি ডি। এই দুজনের ক্ষেত্রফল সমান এবং তারা একই ভূমির ওপর আছে। কোন ভূমি? এ বি ভূমির ওপর আছে। আর দুইজনেই দেখো ভূমির একই দিকে, মানে দুইজনেই ভূমির ওপরের দিকে আছে। কোনো ত্রিভুজ কিন্তু নিচের দিকে নেই। নিচের দিকে হলে এই প্রমাণটি করা যাবে না। তার মানে যদি একই ভূমির উপর আর ভূমির যদি একই দিকে থাকে, তাহলে প্রমাণ করতে হবে যে এই যে এবি সরলেখাটা, সেটা হচ্ছে সি আর ডি যোগ করলে যে সরলেখা পাবো তার সঙ্গে সমান্তরাল হবে। তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে? আমার প্রমাণ করার টার্গেট হবে এবি সমান্তরাল সিডি। প্রমাণের জন্য আমি করব কি, এই সি থেকে একটা লম্ব টানব। ঠিক স্কেল দিয়ে তোমরা লম্ব টানা শিখে নেবে, অবশ্যই শিখবে, তাহলে লম্বটা এক্স্যাক্ট হবে। যেরকমটা হওয়া উচিত আমি সেরকমটাই করলাম। সেই লম্বটার নাম দিলাম সিপি, এখানে লম্ব চিহ্ন দিলাম। আর ডি থেকেও আমার লম্ব লাগবে, কিন্তু যেহেতু ভূমিটা দূরে আছে তাই ভূমিটাকে বর্ধিত করতে হবে। যে ত্রিভুজ এরকম একটু কাত হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু ভূমি বাড়িয়ে লম্ব টানতে হয়। তো এখানে যে লম্ব টানলাম তার নাম দিলাম ডি কিউ। তো এবার চলে আসো, দেখো কীভাবে প্রমাণটা হয়। খুব সহজ ব্যাপার। যে ত্রিভুজটি প্রথমে নাম আছে ত্রিভুজ এ বি সি, তার ক্ষেত্রফল কি? তোমরা তো জানো ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি। এখানে ভূমি কোনটা? এ বি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে এই যে লম্ব টেনেছি, অর্থাৎ সিপি। আবার ডান দিকে যেটা ইয়েলো কালারের বলবো আমি, এই যে ত্রিভুজটা আছে, এই যে এটা এবং এইটা, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি ডি। এর ক্ষেত্রফল হাফ ইন্টু, এরও ভূমি কিন্তু এ বি, বাট এর উচ্চতা হচ্ছে এই যে লম্ব টেনেছি ডি থেকে কিউ পর্যন্ত। অনেকে ভাবছো লম্ব দূরে গেল তাহলে ভূমিটা বাড়বে না। ভূমি হচ্ছে যেখান থেকে এই শীর্ষবিন্দু যুক্ত করা আছে সেটাই ভূমি, অর্থাৎ এ বি। আর লম্ব টানার জন্য যখন কোনো ত্রিভুজ এই যে বললাম কাত হয়ে আসে, তার ক্ষেত্রে ভূমিটাকে বাড়িয়ে আমাদের লম্বটা টানতে হয়। যাই হোক, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা কি? ডি কিউ। তো আমাদের তো শুরুতেই বলা ছিল যে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। তার মানে ত্রিভুজ, যেহেতু এটা আমরা লিখব, যেহেতু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ বি ডি, এই যে এটার ক্ষেত্রফল এটার সমান। তার মানে এই ডান দিকের পার্টটা ডান দিকের পার্টের সমান লিখছি। প্রথমে এই পার্টটা লিখি, অতএব হাফ ইন্টু এ বি ইন্টু সিপি ইকুয়াল টু, এটার জন্য আমরা এটা লিখব হাফ ইন্টু এ বি ইন্টু ডি কিউ। ঠিক আছে, নিশ্চয়ই বুঝলে। তো হাফ আর হাফ কাটছে, এবি আর এবি কাটছে। তার মানে আমরা এইটুক জায়গায় প্রমাণ থেকে বুঝলাম সিপি ইকুয়াল টু কি?
ডি কিউ, অর্থাৎ যে লম্ব দুটো টানা হয়েছে ত্রিভুজ দুটির শীর্ষবিন্দু থেকে এই সিপি ইকুয়াল টু ডি কিউ। এবার একটা কথা বলি যে কোনো একটি সরলরেখার উপর যদি তোমরা অনেকগুলো লম্ব টানো, এটা ক্লাস 8-এর কনসেপ্টের প্রমাণ হয়ে গেছিল, যত লম্ব টানো না কেন এগুলো যদি সবাই লম্ব হয় এবং তারা একই সরলরেখার উপর, তাহলে এই সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল হবে। আরও যত টানবা সবাই সমান্তরাল। সেই হিসাবে দেখো এই যে এবি এর বর্ধিত অংশ বা এবির উপর দুটো লম্ব আছে, একটা সিপি একটা ডি কিউ। তাহলে এই দুটো লম্ব একই সরলরেখায় থাকার জন্য এই সরলরেখা দুটি কী হবে? সমান্তরাল। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই কথাটি এখানে লিখতে হবে, অতএব সিপি সমান্তরাল ডি কিউ। এবার চিন্তা করো যে সিপি ডিকিউ এর সমান আবার সিপি ডিকিউ এর সমান্তরাল। তা তোমরা আগে পড়েছো কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। কোন চতুর্ভুজ? দেখো সি পি কিউ ডি, এর এই দুটি বিপরীত বাহু একবার সমান আর একবার কি সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটি আমি এখানে লিখে বোঝাচ্ছি, তাহলে চিত্রের সঙ্গে সম্পর্ক রেখে করলে সুবিধা হয়। অতএব আমরা বলতে পারি সি পি কিউ ডি একটি সামান্তরিক, কারণ দুটি বিপরীত বাহু কি সমান ও সমান্তরাল। কোন দুটি বিপরীত বাহু? সিপি আর হচ্ছে ডি কিউ। তাই যদি হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহু তো সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে সিডি সমান্তরাল কে হবে? পি কিউ হবে। তাহলে অতএব দিয়ে লিখব সিডি সমান্তরালকে পি কিউ। তো পি কিউ আর এবি একই সরলরেখা না? তাহলে আমরা সিপি সমান্তরাল পি কিউ না বলে বলতে পারি সিডি সমান্তরাল কি এবি। তো আমাদের তো এটাই প্রমাণ করার কথা ছিল। এখানে দেখো প্রমাণ করতে হবে সিডি সমান্তরাল এবি, বাস এটা ঘুরিয়ে লিখলেই হলো। এই হলো 26 নম্বর উপপাদ্য। তাহলে এখান থেকে একটা জ্ঞান অর্জন হলো কি, যে যদি দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় এবং তার যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং ভূমির সেম সাইডে একই দিকে যদি থাকে, তাহলে তাদের শীর্ষবিন্দু দুটি যোগ করলে যে সরলরেখা পাবো এই যে এটা, সেটা ভূমির সঙ্গে কি হবে? সমান্তরাল, যেটা আমরা এখানে প্রমাণ করলাম। ঠিক এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তোমাদের প্রয়োগ নাম্বার, যেটা আমি ছবিতে দেখালাম, এখানে প্রয়োগ নাম্বার আছে 13 নাম্বার প্রয়োগে কোশ্চেনটা এরকম আছে। আমি চিত্র এঁকেই তোমাদের বলছি, তোমরা বই থেকে পড়ে নিয়ে ভিডিওটা দেখবে। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে এসি আর বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে এমনভাবে ছেদ করে, চতুর্ভুজটা আঁকাই আগে। এ বি সি ডি, এদের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এই ছেদ করার ফলে কি হয়েছে? দুটো ত্রিভুজ যে দুই পাশে উৎপন্ন হয়েছে সেই দুটোর কিন্তু ক্ষেত্রফল সমান। কি নাম ত্রিভুজ দুটি? এ ও ডি ইকুয়াল টু বিওসি। এ ও ডি আমি যে দুটো সেট করলাম সেই দুটো এ ও ডি ইকুয়াল টু কি? বিওসি। এই দুটো সমান। কি প্রমাণ করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে কি, যে আসলে যে এবিসিডি চতুর্ভুজ বলেছি সেটা একটা কি? ট্র্যাপিজিয়াম। আসলে আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম নিশ্চয়ই মনে আছে। ট্র্যাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। তোমরা যদি এই চিত্রে এবি সমান্তরাল ডিসি করে রাখতে পারো, এটাই প্রমাণ করলে আমার কাজ হয়ে যাবে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে একটা ব্ল্যাঙ্ক ত্রিভুজ দেখছো যার নাম এ ও বি, আর এই দুটো ত্রিভুজ কি সমান? কোনটা কোনটা ত্রিভুজ একবার লিখে নেই। যে প্রশ্নে বলা আছে ত্রিভুজ এ ও ডি, এই যে এটা ইকুয়াল টু ত্রিভুজ ডান দিকেরটা কী নাম? বিওসি। তো আমি একটা কাজ করি, এই যে ব্ল্যাঙ্ক ত্রিভুজটা সেটার নাম হচ্ছে ত্রিভুজ এ ও বি, এর সঙ্গে এটাকে যোগ করে দেই। আবার ওই এ ও ডিটাকে ওই এ ও বি যে ত্রিভুজ, এই যে ব্ল্যাঙ্ক ত্রিভুজ এ ও বি, তার সঙ্গে তার সমান অংশ এদিকে যাকে যোগ করেছি তার সমানটাকে ডান দিকে যোগ করে দিচ্ছি। তাহলে একই জিনিসের সঙ্গে দুই দিকে দুটি সমান অংশ যোগ করলে চিহ্ন কি থাকবে? সমানই থাকবে। কিন্তু তোমরা ছবিতে এই দুটো মিলে কি পাচ্ছ? এটার সঙ্গে এই শেডের জায়গাটা যোগ করলে কি পাচ্ছ? এ বি ডি, বড় ত্রিভুজ। তাহলে এই দুটো যোগফল কি? ত্রিভুজ এ বি ডি। আর ডান দিকের দুটো যোগফল কি? দেখো এটার সঙ্গে এটা যোগ করলে পাচ্ছি এ
বি, এটার নাম আছে সি। তাহলে ডান দিকে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এ বি সি। এবার ছবিতে দেখো, আমি আগে এই ত্রিভুজটা সেট করছি। এটা কি ভূমির উপর আছে? এ বি ভূমির উপর। আবার এই দিকের ত্রিভুজটা, এই যে ডান দিকের ত্রিভুজটা, এটাও কিন্তু এ বি ভূমির উপর, এবং এদের ক্ষেত্রফল সমান, এবং এরা দুইজনেই ভূমির একই দিকে, কোন দিকে? উপরের দিকে অবস্থিত। তাহলে একটু আগে 26-এ যা শিখলাম সেই হিসাবে এটা আর তাদের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা, তারা কি হবে? সমান্তরাল। তাহলে অতএব আমরা কি বলবো? এ বি, এই পুরো 26-এর ডায়লগটা লিখতে হবে, এ বি সমান্তরাল ডিসি। আর যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল, এটা সমান্তরাল, তাকে কি বলে? ট্রাপিজিয়াম। অতএব চতুর্ভুজ এ বি সি ডি আসলে কি? একটি ট্রাপিজিয়াম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরকম লিখে দেবে। এবার আমরা আসি পরের পৃষ্ঠার প্রথম যে ছবিটা, যেটা আমি প্রথমে এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে 15 নম্বর প্রয়োগ। 14 নম্বর বলা আছে নিজে করি করতে হয়। তো প্রয়োগ নাম্বার যে 15 আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। 14 নম্বর যদি তোমরা ট্রাই করো, করে বুঝতে না পারো, তাহলে আমাকে একটু কমেন্ট করলে আমি একটা ভিডিওতে তোমাদের নেক্সট ভিডিওতেই বুঝিয়ে দেবো। এই 15 নম্বর প্রয়োগে বলা আছে কি, যে এবিসিডি, এই মানে আগে চিত্র করেই তোমাদের বলে দিই। এই যে চতুর্ভুজ দেখছো, এর প্রত্যেকটি কর্ণ চতুর্ভুজটাকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এ ধরো এসি কর্ণ টানলাম, তাহলে এই দুটো ত্রিভুজ সমান হবে। আবার যদি বিডি কর্ণ টানি, সে কিন্তু চতুর্ভুজটাকে আবার দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করলো। কোনটা? এই একটা, এর সঙ্গে ডান দিকেরটা। আর যখন এসি টেনেছিলাম তখন এইদিকে যে দুটো ত্রিভুজ হয়েছে, এইটা আর এই যে উপরের গোটাটা, এগুলো কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তো একটু দাগটা মিটিয়ে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার তোমরা তো যখন এসি কর্ণ সমান দুই ভাগে ভাগ করে, তাহলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় সে দুটো কোনটা? একটা হয় এ বি সি, এই যে এ বি সি, আর তার সমান হয় তার ঠিক উল্টো দিকে যেটা আছে, এটা নাম কি? ত্রিভুজ এ ডি সি। তাহলে আমি এটা তো বলতে পারি ত্রিভুজ এ বি সি হচ্ছে হাফ ফুল চতুর্ভুজের আধা। যেহেতু সমান দুটো ভাগে ভাগ করে, তাহলে যে কোনো একটা ভাগ গোটা চতুর্ভুজের অর্ধেক। গোটা চতুর্ভুজটার নাম কি? এ বি সি ডি। তেমনি করে যখন এই ত্রিভুজটার কথা আমি বলবো, এই যে ত্রিভুজটা, এটাও তাহলে গোটা চতুর্ভুজের অর্ধেক হবে, কারণ এই ত্রিভুজ এ বি ডি আর বি সি ডি এরা দুজন সমান। তার মানে আমি অনুরূপে লেখা আছে সেটাই বলছি, এ বি ডিও হবে হাফ চতুর্ভুজ, ওই একই চতুর্ভুজ, কী নাম? এ বি সি ডি। তো এবার দেখো, এই ত্রিভুজটি যে চতুর্ভুজের অর্ধেক এবং এই ত্রিভুজটি হচ্ছে সেই চতুর্ভুজের অর্ধেক, তাহলে এরা দুজন কি হবে? সমান। লিখছি তাই। অতএব ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি ডি। তো একটা ত্রিভুজটা সেট করা আছে, আর একটা ত্রিভুজ একটু সেট করে বলি। এই যে এই দুটো ত্রিভুজ পরস্পরের ক্ষেত্রফল সমান, এরা কিন্তু দেখো একই ভূমির উপর দাঁড়িয়ে আছে এবং ভূমির একই দিকে মানে উপরের দিকে দাঁড়িয়ে আছে। তাহলে এরা দুজন একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। তার মানে এ বি আর ডিসি কী হবে? এ বি সমান্তরাল ডিসি। অনুরূপে তোমরা প্রমাণ করতে পারবে, অন্যদিকে ধরলে অনুরূপে, এটা অনুরূপে লিখলে হবে। অনুরূপে প্রমাণ করা যাবে কি? এই এডি সমান্তরাল হবে কি তখন? বিসি। এডি সমান্তরাল বিসি। তো যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, সেই চতুর্ভুজকে কি বলে? সমান্তরিক। তার মানে কি বলবো আমরা? এ বি সি ডি মূলত একটি সমান্তরিক, আর এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এখানে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ ভাষা লিখছি না, শুধু বুঝিয়ে দিচ্ছি। ভাষাটা বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। অনেক সময় কিছু ভাষা বেশি আছে, অনেক সময় শর্ট আছে, ঠিক করে লিখবে। এবারে যে প্রয়োগটি আছে, প্রয়োগ নাম্বার 16, এটা কিন্তু যথেষ্ট বড় মনে হয় ছবিতে,
কিন্তু বিষয়টা ততটা বড় না। প্রয়োগ নম্বর 16। প্রথমেই বলা আছে একটি ট্রাপিজিয়াম এর তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল, প্রত্যেকের সমান্তরাল। তো ট্রাপিজিয়াম আগে একটা আঁকাচ্ছি আমি। ওরা যেরকম কথা কোশ্চেনে থাকবে সেটা ধরে ধরে আঁকাবে। তো ট্রাপিজিয়ামের এই যে সমান্তরাল বাহু হচ্ছে এই দুটো, যে দুটো সমান্তরাল নয়, এই যে এই বাহুটি আর এই বাহুটিকে বলা হয় কি তির্যক বাহু। যারা সমান্তরাল নয় তাদেরকে বলা হয় তির্যক বাহু। তো এখানে নামটা আমরা দিচ্ছি, যে বইয়ে তোমাদের এরকম নাম দিয়েছে এ বি সি ডি। এবার এদের যে মধ্যবিন্দু, তোমরা যদি মধ্যবিন্দু গেস করে নাও তাহলে এই জায়গায় হবে মধ্যবিন্দু, এটা গেস করে নাও। সেই মধ্যবিন্দু দুটো যোগ করলে যে সরলরেখা পাবে, ধরো এই মধ্যবিন্দুর নাম পি, এটার নাম কিউ। তো আমাদের যে প্রমাণ করতে হবে, যেটা বলছে প্রমাণ করতে হবে যে এই পিকিউ সরলরেখাটি এই বিসি এরও সমান্তরাল হবে এবং এডিরও সমান্তরাল হবে। বিসি অথবা পিকিউ কার সমান্তরাল? এডি, যে কোনো একটা হলেও হয়ে যাবে। প্রমাণের জন্য একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি করলাম, এই বি আর কিউ যোগ করলাম, আবার পি আর সি যোগ করলাম। তো যোগ করার ফলে এবারে তোমরা লক্ষ্য করো, আবার এ থেকে এই যে এ বিন্দু থেকে সি বিন্দু যোগ করলাম। তোমাদের বইয়ের চিত্র দেখো, এগুলো করা আছে, এবার বোঝাটা হলো কথা। যোগ করলাম, যোগ করার ফলে পিটা কি মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাই তো? পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে সিপিটা কি? সিপি হচ্ছে একটি ওই ত্রিভুজটির মধ্যমা। সিপি হলো কোন ত্রিভুজের মধ্যমা? এ বি সি এর একটি মধ্যমা। আর তোমরা আগের প্রয়োগ বা উপপাদ্যে শিখেছ মধ্যমা দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এবার দেখো, আমি একটা ত্রিভুজের একটা মার্কিং করছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ বিপিসি। এ হচ্ছে গোটা এই যে এবিসি এর মধ্যমা, যেহেতু সিপি, তাহলে যে ত্রিভুজের মধ্যমা, তাহলে সেই ত্রিভুজটি, এই ত্রিভুজটি হবে সেই ত্রিভুজের হাফ, ত্রিভুজ এ বি সি। তার মানে আমার এই যে সেট করা যে ত্রিভুজটি, সেটা এ বি সি এর হাফ হবে। আবার অনুরূপে যদি তোমরা এই দিকে তাকাও, বি ডি সিতে এই বি কিউ কিন্তু একটা মধ্যমা। কেন বি কিউ মধ্যমা? কিউটা মধ্যবিন্দু। তাহলে এবারে যে নিচের দিকে ট্রায়াঙ্গেলটা দেখো, অন্য কালারে আমি সেট করে দিচ্ছি, এই যে ত্রিভুজটা, কী নাম এখানে লিখছি, এই ত্রিভুজের নাম হচ্ছে বি কিউ সি। তাহলে বি কিউ সি এটা হবে হাফ ত্রিভুজ এই যে বি ডি সি, হাফ ত্রিভুজ বিডিসি। এটা জাস্ট মনে রাখো। তাহলে দুই জায়গায় হাফ পেলাম, একটা বিপিসি হাফ ত্রিভুজ এবিসি আর বিকিউসি হাফ ত্রিভুজ বিডিসি। এবার লক্ষ্য করো, বিপিসি আর বিডিসি, এই যে এ বি সি ত্রিভুজ হচ্ছে বিসি ভূমির উপর। তেমনি করে দেখো বি ডি আর সি এটাও কিন্তু বিসি ভূমির উপর, এবং তারা কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়? সমান। ত্রিভুজ দুটোর নাম লিখছি, সেক্ষেত্রে কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি, এর ক্ষেত্রফল ত্রিভুজ বি ডি সি, এদের সমান। আবার আমি দাগ দিয়ে বোঝাচ্ছি, এই যে এ বি সি, এই যে বড় ত্রিভুজটা, এর ভূমি হচ্ছে বিসি, আবার বি ডি সি এরও ভূমি হচ্ছে বিসি, একই ভূমি আর একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। সুতরাং এদের দুইজনের ক্ষেত্রফল সমান, অর্থাৎ কিনা এইটার ক্ষেত্রফল আর এই বিডিসি সমান। তাহলে এর হাফ যে ত্রিভুজ, এর হাফ যে ত্রিভুজ, এই দুটো তাহলে সমান হবে। কোন দুটো? ত্রিভুজ বিপিসি। অতএব ত্রিভুজ বিপিসি ইকুয়াল টু হবে এটা, ত্রিভুজ বি কিউ সি। এইবার এটাকে ভালো করে চিত্রে দেখার চেষ্টা করো, ছবিতে চলে আসো। আমি যে সেট করেছি বি পি সি আর বি কিউ সি, এই দুইজনের ক্ষেত্রফল সমান এবং দুইজনে একই ভূমির একই দিকে অবস্থিত, উপরের দিকে। তাহলে এরা নিশ্চয়ই একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। তার মানে এইটা আর এটা সমান্তরাল। তার মানে কি বলতে পারি আমরা? যে বিসি সমান্তরাল পি কিউ। আবার বিসি কার সমান্তরাল? বিসি আবার
এডির সমান্তরাল। তাহলে এই পি কিউ বিসির সমান্তরাল, বিসি এডির সমান্তরাল, তাহলে পি কিউ এডির সমান্তরাল। তাহলে এবং আর একটা জিনিস বুঝলাম, পি কিউ কার সমান্তরাল, এডি। তো আমাদের তো তাই বলেছি, মধ্যবিন্দু যোগ করে যে রেখাংশ পাবো সেটা হচ্ছে বিসি, ট্র্যাপিজিয়ামের বিসি আর এডি এর সমান্তরাল। এই সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। তাহলে এখানে একবার এডির সঙ্গে সমান্তরাল হলো, এখানে একবার বিসির সঙ্গে সমান্তরাল হলো। এটাই প্রমাণ করতে বলেছে। আশা করি বুঝেছো।